দেখুন যে লিস্টটা আমরা পেয়েছি বুয়েসেল থেকে যে লোকগুলা যাবে, এখানে আমার 4 জন আছে। মোট 5 জন ওই সময় আমি পাঠাতে পারিনি, তার ভিতরে 4 জন আছে। আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে কোন 4 জন আছে। এই যে এমডি আশিক মিয়া, এই যে দেখেন পাসপোর্ট নাম্বার, আমি এখান থেকে কপি করলাম, করে আমি লিস্টে চলে যাচ্ছি। লিস্টে গিয়ে আমি এখানে সার্চ দিব। দেখেন সার্চ দিলাম, এই যে দেখেন নামটা চলে এসছে 7457 এমডি আশিক মিয়া, বাবার নাম এমডি রেজাউল করিম, এই যে পাসপোর্ট নাম্বার আছে নরসিংদী। ঠিক আছে, এটা হলো একটা। এবার দেখেন আমি আরেকটাতে যাই, এমডি হোসেন মোল্লা, এর পাসপোর্ট নাম্বারটা আমি কপি করি। পাসপোর্ট নাম্বারটা কপি করে আমি আবার লিস্টে চলে যাই, গিয়ে এখানে সার্চ দিই। দেখেন চলে এসছে এমডি হোসেন মোল্লা, এমডি ওয়াহিদ আলী, এই দেখেন পাসপোর্ট নাম্বার, এই দেখেন সিরাজগঞ্জ। এটা হলো 2টা। এবারে আসেন 3 নম্বরটা, আমি সার্চ দিই, এখানে কপি করলাম। কপি করার পরে আমি এখানে গিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এই যে দেখেন চলে এসছে রাসেল পরামানিক, এমডি ওয়াজেদ আলী, পাসপোর্ট নাম্বার এত, সিরাজগঞ্জ। 3টা পাইলাম, দেখেন লিস্টে 3টা আছে। এরপরে আমি আরেকটা পাসপোর্ট নাম্বারে যাচ্ছি। ওই যে প্রথম যে 3টা দিলাম ওটা আমার একটা এজেন্টের, আর এই যে এখন যেটা এমডি আলামিন, এটা হচ্ছে আমার আরেকটা এজেন্টের। দেখেন এই সার্চ দেওয়া, এই ভিডিও করার কারণ আছে, আমি বলতেছি। দেখেন এই যে দেখেন সার্চ দিলাম, এন্টার দিলাম, চলে আসলো। দেখেন এমডি আলামিন 5279 এমডি আলামিন, এমডি উসমান, গাজীপুর। তাহলে আমি এই বুয়েসেলের যে নতুন লিস্ট, এখানে 4টা পেলাম। আরও একটা এজেন্টের 8টা বই ছিল, তারাও আমাকে পেমেন্ট ঠিক মতন না দেওয়ার ফলে আমি কাজটা করতে পারিনি। পরের ভিডিওয়ে আমি সেগুলো সার্চ দিয়ে আপনাদেরকে দেখাবো। সে পাসপোর্ট নাম্বারটা আমি সংগ্রহ এই মুহূর্তে করতে পারিনি। এখন এটা আমি শেষ করতেছি এবং আমার কি ক্ষতি হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটা একটু বড় হবে। ভিডিওটা করার উদ্দেশ্য একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আমার যে যাত্রীগুলো যেতে পারেনি তাদের 4 জনের লিস্ট আমি ইতিমধ্যে পেয়েছি, আরও হয়তো খুঁজলে পাবো, কারণ লিস্টটা আমার হাতে গতকাল এসছে। তো বেসিক্যালি যেটা আপনাদের সাথে বলার বিষয় সেটা হচ্ছে যে 745878137464 এই যে 3 জন, এমডি আশিক মিয়া, এমডি হোসেন মোল্লা, রাসেল পরামানিক, এই 3 জন যাত্রী যখন যেতে পারে না তখন বিভিন্ন রকম অফিসে ঝামেলা সৃষ্টি করে এবং তাদের যে মূল এজেন্ট সে মালয়েশিয়ায় থাকে। মালয়েশিয়ায় থাকার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে তার বাড়ি আমার এলাকায়। সে আমাকে খুব রিকোয়েস্টও করেছিল ওই সময় কাজের জন্য, যে তাকে কেউ না কেউ মালয়েশিয়ার থেকে কিডন্যাপ করে। আপনারা জানেন যে মালয়েশিয়ার এই গ্যাংস্টার, কিডন্যাপ, এগুলা কিন্তু মালয়েশিয়াতে টুকটাক হয়ে থাকে। কোনোটা ইন্ডিয়ানরা, কোনোটা মালয়রা, কোনোটা চাইনিজরা, কোনোটা বাঙালিরা এর নিয়ন্ত্রণ বা নেতৃত্ব দিয়ে থাকে। তবে এসব ঘটনা কিন্তু ঘটে। যাই হোক, আমাকে যখন তার পরিবার থেকে কান্নাকাটি করলো, অনেকভাবে বলার পরে যে আপনি একটা চেক দেন, দিলে তারা যে এজেন্টকে আটকাইছে তাকে ছেড়ে দিবে। তো তাদের কথায় বিশ্বাস করে, আর আমারও ব্যবসার প্রথম দিকে ছিল, আমি সবসময় সৎভাবে ব্যবসা করতে চেয়েছি। আমার দিক থেকে আমি কোনো ভুল বা অন্যায় বা অপরাধ করার চেষ্টা করিনি। আমার মন সরল ছিল, আমি তাদেরকে
যে টাকা আমাকে দিয়েছে সেই টাকার চেক তাদেরকে আমি দেই। দেওয়ার ফলে তাকে কিডন্যাপ করেছিল কি না সেটাও যেরকম আমার কাছে ক্লিয়ার না, তাকে ছেড়ে দিয়েছে। যাই হোক, পরবর্তীতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তারা আমার ওই চেকটা পাওয়ার ফলে, যেহেতু চেকটা আমাকে টাকা দিতে হবে এই মর্মে তারা চেক নেয় নাই, বলছে যে এজেন্টকে কিডন্যাপ করছে, চেকটা দিলে তাকে ছেড়ে দিবে। ফলে আমি চেকটা দিই এবং তারা আমার নামে মামলা করে। সেই মামলা এখনও চলমান আছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা মামলা। কারণ আমি তাদেরকে ভিসা দিছি, ম্যান পাওয়ার দিছি, টিকিট দিছি, যার ফলে কিন্তু এই লিস্টে তাদের নাম এসছে। অর্থাৎ সময়ের স্বল্পতার কারণে বিএমইটি হয়নি, যার কারণে সরকার পাঠাতে পারেনি। এখন কিন্তু যাচাই বাছাই করে যাদের এরকম ঘটনা ঘটছে তাদের লিস্টে কিন্তু আবার নাম এসছে। অর্থাৎ আমি যে সঠিক তার প্রমাণ কিন্তু এই লিস্ট। সমস্যাটা হচ্ছে এখন কিন্তু তারা যেতে খুব একটা আগ্রহী না, গড়িমসি করতেছে, যদিও তারা ভুল করতেছে, কারণ এখন অনেক কম টাকায় কম খরচে তারা মালয়েশিয়া যেতে পারবে। কিন্তু আমার যে এজেন্ট সে আমার সাথে ঠিক মতন কোঅপারেট করতেছে না, কারণ সে যেহেতু আমার নামে একটা মামলা দিয়ে রাখছে। আর বাংলাদেশে মামলা তো বোঝেন, যে কেউ যে কোনো মামলা আপনাকে দিতে পারবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আসলে অপরাধ করেননি। জন্মের থেকে বাংলাদেশ ভুল পথে চলতেছে অনেকগুলো সেক্টরে, ব্রিটিশ আইন বলেন, পাকিস্তানি আইন বলেন, সব কিছু মিলায় যে আইন আদালত সেটা সম্পূর্ণ মান্ধাতার আমলের এবং জনবান্ধবের, মানে মানুষের ক্ষতি। প্রত্যেকটা মামলায় মানুষের ক্ষতি হয়, কখনো কোনো উপকার মামলা করে মানুষ পায় না। কারণ হচ্ছে মামলার মেরিট ডিমেরিট না দেখেই যে কোনো লোকের নামে মামলা করা যায়। উন্নত রাষ্ট্রে যেরকম ভুল মামলা, মিথ্যা মামলা দিলে ক্ষতিপূরণ দিতে হয়, তার শাস্তি হয়, এরকম কোনো নিয়ম না থাকার ফলে যে কেউ যে কোনো মামলা করে হয়রানিমূলক মামলা। এবং আমার ধারণা মতে বাংলাদেশে যে মামলাগুলো আছে 99% হচ্ছে ভুয়া মামলা, মিথ্যা মামলা। এবং ইদানিংকালে কি হচ্ছে সেটা আমার থেকে আপনারা ভালো জানেন, আমি দেশের বাইরে আছি। আপনারা দেশে যারা আছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে অপরাধীদেরকে বিভিন্নভাবে আটকানো হচ্ছে। তো যে মামলায় আসলে তাদের সম্পৃক্ততা নেই এরকম মামলায় আটকানো হচ্ছে, সেটা অন্য আলোচনা, রাজনৈতিক বিষয়, আমি সেটাই যেতে চাই না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে সেই মামলা আমার নামে চলমান এবং সম্পূর্ণ প্রতারণা করে আমার কাছ থেকে চেকটা নেওয়া হয়েছে, বরঞ্চ উল্টো আমাকে প্রতারণার মামলা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশে সৎভাবে ব্যবসা করতে চান আপনার পক্ষে সম্ভব না। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই অপরাধী, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, কেউ সরাসরি, কেউ অন্যের কারণে। যেরকম আমরা জানি জন্মগতভাবেই বাংলাদেশের নাগরিক একটা ঋণ নিয়ে জন্মায়, ঠিক অপরাধের ব্যাপারটা এরকম যে আপনি প্রতারক হয় নিজে করেন অথবা কোনো কারণ মাধ্যমে আপনি পরোক্ষভাবে প্রতারক, আপনি অন্যায়কারী, আপনি জুলুমকারী। মানে যতগুলো পাপ করলে একজন মানুষ অমানুষ হতে পারে, প্রত্যেকটা পাপেই আপনি বাংলাদেশে জন্মানোর কারণে সেভাবে আপনি পাপী। কারণ আপনি পাপ না করলেও আপনাকে পাপীর শাস্তি ভোগ করতে হয় বা হবে। অনেক আলোচনা করা যেতে পারে, অনেক বক্তব্য দেওয়া যেতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি, সম্পূর্ণ টাকা পরিশোধ করেছি ফলেই কিন্তু এই লিস্টে তাদের নাম এসছে। আর আমি যে এজেন্সির থেকে কাজ করছি সেখানে আমার পর্যাপ্ত টাকা দেওয়া ছিল, যার ফলে যে প্রবলেমটা হয়েছে, আমি আপনাদেরকে আরেকটা নাম দেখাইছি, আলামিন 4র্থ নম্বর যেটা, সেটা আমার আরেকটা এজেন্টের। সে আমাকে একটা টাকাও দেয়নি। কিন্তু সিন্ডিকেটের বা মালয়েশিয়ার কাজের কিছু সমস্যা আছে, যে ধরেন একটা কোম্পানির 20টা লোক লাগবে, 20টা অনলাইন কলিং করা হলে একসাথে ওই 20টা ফ্লাইট দিতে হয়, নতুবা তারা লোক রিসিভ করতে চায় না। যেহেতু অফিসে আমাকে আমার টাকা দেওয়া ছিল যথেষ্ট, তারা আমার ওই আলামিনেরও টিকিট, ম্যান পাওয়ার সব কিছু কমপ্লিট করে দেয়, কিন্তু আমি আমার এজেন্টের কাছ থেকে কোনো টাকা নিতে পারিনি। তার মানে প্রচণ্ড রকম অমানুষ না হলে আপনি যাত্রীরা, আপনারা শুধু ফেসবুকে ইউটিউবে দেখেন যে দালালরা প্রতারক, দালালরা চিটার। বর্তমান যে অবস্থা 2025 সাল, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, দালালরা যতটুক চিটার, দালালরা যতটা প্রতারক, তার থেকে 1000 গুণ প্রতারক যাত্রী, 1000 গুণ চিটার হলো যাত্রী, 1000 গুণ শয়তান হলো যাত্রীরা। এবং ঠিক মতন টাকা দেয় না। এবং আমরা যারা অফিস চালাই আমাদের থেকে 1000 গুণ বেশি প্রতারক হলো যারা লোকাল এজেন্ট, 1000 গুণ শয়তান হচ্ছে যারা লোকাল এজেন্ট। তারা সমস্ত টাকা নিয়েও আমাদের অফিসে টাকা দেয় না। আমরা অফিস নিয়ে ব্যবসা করি, যার ফলে আমাদের বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। আপনারা জানেন বিগত সরকারের আমলে অফিসে কোনো কিছু হলেই আওয়ামী লীগ সারা দেশ কন্ট্রোল করছে,
কাছে পুলিশ দিয়ে পুলিশ চলে আসতো। রমনা থানার পুলিশ একাধিকবার আমার অফিসে এসছে, ছোটোখাটো বিষয় নিয়ে এসছে, টাকা নিছে, দায়িত্ব নিয়ে বলতেছি, টাকা নিছে চলে গেছে। এরকম ঘটনা ঢাকা শহরে সব জায়গায় ঘটছে। এবং আওয়ামী লীগের পুরো আমলটাই ছিল পুলিশ লীগ, পুলিশ দিয়ে আওয়ামী লীগ, বিশেষ করে শেষের দিকে আওয়ামী লীগ পুরো পুলিশি রাষ্ট্র কায়েম করেছিল এবং পুলিশ দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করত। পরবর্তীতে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন, যে কোনো কিছু হলে সেখানে মব সৃষ্টি করা হচ্ছে, অনেকগুলো মানুষ নিয়ে গিয়ে সেই অফিসে অ্যাটাক করা হচ্ছে। এরকম একটা ঘটনা আমার অফিসেও ঘটছে, সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিব। অর্থাৎ আমি যে প্রতারণার শিকার হয়েছি, আমি যে সমস্যাগুলোই পড়েছি, আমার এই চ্যানেলে যদি আপনারা থাকেন, আমার ভিডিও যদি দেখে থাকেন এবং এই ব্যবসা যদি করার কারোর ইচ্ছা থাকে, বা অতীতে যারা এই ব্যবসা করতেছেন বা বিদেশ যেতে চান, যদিও আমাদের দেশের যে পরিমাণ যাত্রী তার থেকে বেশি দালাল। যখন কোনো যাত্রী পৃথিবীর কোনো দেশে যায়, যাওয়ার সাথে সাথে কয়েকটা ভিডিও মারা শুরু করে, দালালের বাপ মা তুলে গালাগালি দেয় এবং দুদিন পরে সে বড় দালাল হয়। এটা হলো আমাদের দেশের একটা কালচার। এজন্য আমাদের দেশে যা যাত্রী তার থেকে দালাল বেশি। ধরেন 1 কোটি লোক বিদেশ যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে সারা পৃথিবীতে 1.5 কোটি দালাল আছে। অর্থাৎ যে যাত্রী বিদেশে কাজ করতে যায়, সেই দুদিন পরে দালালের গালাগালি দিয়ে নিজে দালাল হয়ে যায়। তো এখন যেটা বলতেছিলাম, যে আমার এই মালয়েশিয়ার আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে করতেছি, এরকম আমার কিছু অভিজ্ঞতা আছে কাতারে আমি যাত্রী ফ্লাইট দিয়ে কী হয়েছিল সেটা আমি একটা ভিডিওয় বলবো। কিরগিজস্তানে যাত্রীতে ফ্লাইট দিয়ে কী হয়েছে সেটা আমি ভিডিওতে বলবো। অর্থাৎ আমার নামে যে মামলাগুলো হয়েছে, আমার অফিস যে লুট করা হয়েছে, আমার অফিস ভাঙচুর করা হয়েছে, সমস্ত জিনিস নিয়ে যাওয়া হয়েছে, পাসপোর্ট সহ, নগদ টাকা চেক সহ, সমস্ত ঘটনাগুলো কিন্তু আমার এই ব্যবসা করতে গিয়ে যে ধরনের পরিস্থিতির আমি শিকার হয়েছি, সবগুলো আমি স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে দিব, ফেসবুকে দিব। আপনারা যদি জানতে চান, থাকতে চান, তাহলে ধৈর্য সহকারে দেখবেন, থাকবেন, জানবেন, বুঝবেন। তবে আমি পরিশেষে একটা কথা বলতে চাই, আমার দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কম আর বেশি, প্রত্যেকের ক্ষতি আমি পুষিয়ে দিব। হয়তো তাদের সময়টা পোষায় দিতে পারবো না, কিন্তু আর্থিক ক্ষতি 100%, শতভাগ আমি পুষিয়ে দিব। আমি ঢাকা শহরে মনে করেন পর্যন্ত 56 লাখ টাকা পাবো বিভিন্ন অফিসে, কিন্তু আমি 56 পয়সাও ফেরত পাচ্ছি না। তবুও আমার কাছে যারা টাকা পাবেন, আমার কাছে যদি কেউ কোনো টাকা পেয়ে থাকেন, সমস্ত টাকা পাই টু পাই আমি পরিশোধ করবো ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্য নিয়েই কাজ করতেছি, সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। হয়তো আপনাদের সমস্যা সৃষ্টি হচ্ছে, সময় মতন দিতে পারতেছি না বা পারিনি, কী কারণে পারিনি তার কিছু ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দিব। এই যে মনে করেন 4 জন যাত্রী, 3 জন তাদের সমস্ত টাকা আমি পরিশোধ করেছি এবং তাদের টাকা ফেরতের জন্য বিভিন্ন রকম চাপ, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং ফাইনালি আমার নামে মামলা করা হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে। যাই হোক, যে ক্ষতি আমার করা হয়েছে, অথচ দেখেন আমি কোনোভাবেই দায়ী না। আমি তাদের টাকা পরিশোধ করেছি, তাদের টিকিট, তাদের সমস্ত কিছু কমপ্লিট করার কারণেই কিন্তু আজকে এই লিস্টে এসছে। 4র্থ নম্বর যে যাত্রীর কথা বললাম, তার এজেন্ট আমাকে 1 টাকাও দেয় নাই, কিন্তু আমার কিন্তু অফিসে পুরো টাকা, আপনারা জানেন মালয়েশিয়া যেতে কত টাকা লাগে, সমস্ত টাকা কিন্তু সে কেটে নিছে। ফলে যেটা হয়েছে, আমি কিন্তু এখানে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। আরও কিছু ব্যাপার আছে মালয়েশিয়ার। আরও একটা এজেন্টের আমি 8টা ভিসা করছিলাম, সেও আমাকে সময় মতন টাকা দিতে পারেনি এবং অল্প কিছু টাকা দিছিল, সেখানে আমার প্রচুর পরিমাণে ড্যামারেজ এসছে। আমি এই লিস্টে তাদের নামটা নেক্সটে পাইলে নেক্সট ভিডিওয়ে দিব। অর্থাৎ মালয়েশিয়ার কলিং খুলতেছে, মালয়েশিয়া সামনে কলিং চালু হচ্ছে, তবে কলিং চালু হলে যাত্রীরা যেরকম ক্ষতিগ্রস্ত হয়, এজেন্টরাও ক্ষতিগ্রস্ত হয়, অফিসরাও ক্ষতিগ্রস্ত হয়। হয়তো কেউ টাকা বানায়, যারা টাকা বানায় তারা সবসময় ক্ষমতাসীন দলের বা সরকারের ছত্রছায়ায় থাকে। যত আমরা সিন্ডিকেটের কথা বলি না কেন, সিন্ডিকেট কখনো সরকারি দল বা প্রশাসনের সহযোগিতা ছাড়া গড়ে ওঠে না, কখনো সম্ভব না। পৃথিবীর ইতিহাস যদি বলে যে কোনো দেশের অপরাধ সংগঠিত হয় সেই দেশের প্রশাসন এবং ক্ষমতাধর ব্যক্তির কারণে। বাংলাদেশের যে সিন্ডিকেট সেটা আছে, ছিল এবং থাকবে মালয়েশিয়া নিয়ে, বিশেষ করে কারণ এখানে মালয়েশিয়া গভর্নমেন্টেরও সম্পৃক্ততা আছে, মালয়েশিয়া যারা ব্যবসা করে তাদের সম্পৃক্ততা আছে, মালয়েশিয়ার সিস্টেমের সম্পৃক্ততা আছে। একক পক্ষে কিন্তু দুর্নীতি করা সম্ভব না। একার পক্ষে আপনি একটা চুরি করতে পারবেন, কিন্তু কোনো দুর্নীতি করতে পারবেন না বা সিন্ডিকেট করতে পারবেন না। সিন্ডিকেট করতে গেলে সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় কিন্তু সিন্ডিকেট হয়। তো সিন্ডিকেট যে সবসময় খারাপ তা না, সিন্ডিকেট করে যে অনৈতিক লেনদেনটা হয় সেটা খারাপ। আর আমাদের অঞ্চলে
ভারত পাকিস্তান এই সমস্ত অঞ্চলে, বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে যে সিন্ডিকেটটা হয় সেটা সাধারণত অপরাধ করার জন্য সিন্ডিকেটটা হয়, ভালো কাজের উদ্দেশ্যে সিন্ডিকেট হয় না। তো সিন্ডিকেট নিয়ে আমার থেকে আপনারা অনেক ভালো জানেন, অনেক ভালো বোঝেন, আর বেশি খোলাসা করে আমি বলতে পারতেছি না। কারণ হচ্ছে আপনাদের খুব ভালো করে মনে আছে আমাদের বাইরে নির্বাচনের আগে একটা প্রচারণা করা হয়েছিল যে 25 জনের যে সিন্ডিকেট আছে সেটা ভেঙে দেওয়া হবে মালয়েশিয়ার। এই বলে নতুন যিনি সভাপতি হলেন তার একটাই বক্তব্য ছিল যে আমাদের সিন্ডিকেট হওয়ার ফলে আমরা যারা লাইসেন্সধারী তারা ব্যবসা করতে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ফলে কি করলো, সে ভোট পাইলো এবং সে কিন্তু পাশ করলো। অর্থাৎ 25 জনের সিন্ডিকেট যারা চালাইছিল, আমি নামগুলো উচ্চারণ করতেছি না টেকনিক্যাল কারণে, তো সে ফেল করলো এবং যে বলল যে আমি সিন্ডিকেট ভেঙে দিব সে পাশ করলো। পাশ করার পরে কি হলো, বাংলাদেশ জন্মগতভাবেই যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এরকম একটা কথা আছে, যদিও আমি এটা ভালো জানি না এটা কেন বলে মানুষ। তো যাই হোক, যেটা হলো 25 সিন্ডিকেট বেড়ে হলো 100, অর্থাৎ সিন্ডিকেটের সংখ্যা বাড়লো। তার মানে অপরাধী যে ছিল তার থেকে আরও যারা অপরাধের বাইরে ছিল, অপরাধী বাইরে ছিল, তাদেরকে নিয়ে সম্পৃক্ত হয়ে কিন্তু সিন্ডিকেটটা বড় করা হলো। তাতে যাত্রীর কতটা লাভ হয়েছে, দেশের কতটা লাভ হয়েছে সেটা আমরা সবাই জানি। 25 জন থেকে 100 জন করা হলো। পরবর্তীতে যে যত কথাই বলুক, এই মালয়েশিয়া কাজ হবে না, কোনো লোকজন আসতে পারবে না। যারা এই যে পুরনো বুয়েসেল থেকে আসতেছে এদের কথা বাদ, কারণ এরা সিস্টেমের কারণে চলে আসবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এটা আমাদের সরকারের এবং মালয়েশিয়া সরকারের একান্তিক ইচ্ছায় তারা আসবে। তারা যদি আসতে চায় আসতে পারবে, কিন্তু নতুন করে কলিং খুলতে গেলে অবশ্যই সিন্ডিকেট থাকবে, এবং সেই সিন্ডিকেট যদি জনগণের উদ্দেশ্যে হয় না দেশের উদ্দেশ্যে হবে, কার উপকার হবে সেটা কিন্তু অন্য আলোচনা। তো যাই হোক, মালয়েশিয়া পর্বে এখন কিন্তু কাজ প্রতিনিয়ত অ্যাপ্রুভাল দিচ্ছে। মালয়েশিয়া গভর্নমেন্ট ডিসেম্বর পর্যন্ত আবেদন নিচ্ছে এবং অ্যাপ্রুভাল দিচ্ছে। তো অ্যাপ্রুভাল দেওয়ার ফলেও বাংলাদেশ পার্টে কিন্তু আপনারা জানেন যে পরিস্থিতি খুব বেশি স্বাভাবিক না, খুব বেশি পজিটিভ না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এখনও সিন্ডিকেটের যে তালিকা বা তাদের নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা সম্পন্ন হয় নাই, যার কারণে কিন্তু কলিং শুরু হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ওকে না হবে ততক্ষণ পর্যন্ত মেডিকেল শুরু হবে না। তো মেডিকেল নিয়ে কী বাণিজ্য হয় সেটাও আপনারা খুব ভালো করে জানেন, আমার বলার খুব একটা দরকার নেই। তো আমি যেহেতু এই সেক্টরের মানুষ, আমি চাই যে এই সেক্টরে স্বচ্ছভাবে কাজ হোক, মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হোক, এজেন্সি যারা ক্ষতিগ্রস্ত হয় তারা ক্ষতিগ্রস্ত না হোক, কিন্তু জনগণ, মানুষ, প্রশাসন সব কিছু মিলায় আমাদের আমূল পরিবর্তন দরকার। এছাড়া কিন্তু আমরা কেউই সুন্দরভাবে কোনো ব্যবসাই করতে পারবো না। তো মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য শেষমেশ আমার কিছু কথা বলার আছে। আপনারা মালয়েশিয়ায় আসার আগে এখন যে কাজটা করবেন, পাসপোর্ট তৈরি করবেন, কমপক্ষে 2 বছর যাতে মেয়াদ থাকে। আপনাদের পাসপোর্ট যাদের মেয়াদ কম আছে রিনিউ করে নেবেন, এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সবসময় দেওয়া থাকে যে কোন কাজের জন্য কি বয়স, অর্থাৎ 35, 38, 40, 42 পর্যন্ত আপনারা আসতে পারবেন কনস্ট্রাকশানে। তো সেটা থাকবে, এবং প্রত্যেকের পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল রাখবেন, কারণ যখন আপনি ম্যান পাওয়ার করতে যাবেন তখন এনআইডি কার্ডের সাথে না মিললে আপনি কিন্তু ম্যান পাওয়ার করতে পারবেন না। এছাড়া আপনারা আর একটা কাজ করবেন, প্রত্যেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে আসবেন। অর্থাৎ আপনারা কলিং শুরু হওয়ার আগে এখন যে কাজগুলো করতে পারেন, আপনারা আপনাদের পাসপোর্ট মেয়াদ চেক করে মেয়াদ ঠিক করে রাখতে পারেন, এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল করে রাখতে পারেন, পাশাপাশি আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা খুলে রাখতে পারেন। এই কাজগুলো করলে আপনার জন্য সুবিধা হবে। পাশাপাশি আপনারা যে কাজটা করতে পারেন, কারোর যদি শারীরিক সমস্যা থাকে এরকম মনে হয়, তাহলে খুব এলাকার থেকে একটা টেস্ট করে আপনারা সেটা ট্রিটমেন্ট হয়ে নিতে পারেন। অর্থাৎ আপনারা জানেন যে মালয়েশিয়ায় কিন্তু আসার জন্য প্রথমে আপনাদেরকে মেডিকেল করতে হয়, তাহলে কেউ যাতে আনফিট না হন এজন্য আপনারা যে কাজটা করতে পারেন, প্রাথমিক একটা টেস্ট করে আপনারা যদি কারো কোনো সমস্যা থাকে ট্রিটমেন্ট হয়ে নিতে পারেন। এই কাজগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা কিছুটা এগিয়ে গেলেন। এখনও পর্যন্ত কারোর কাছে আপনারা কোনো বই জমা দিবেন না, কোনো টাকা জমা দিবেন না, পাসপোর্ট জমা দিবেন না। যখন মেডিকেল ওকে হবে, এজেন্সি ওকে হবে, অর্থাৎ বাংলাদেশে কাজ ঢুকবে, তারপরে আপনার
মেডিকেল করবেন, বই জমা দিবেন। এখন বই না জমা দেওয়াই ভালো। তো আমরাও এখন বই জমা নিচ্ছি না। আমরা যখন মেডিকেল চালু হবে তখন মেডিকেল শুরু করব। মেডিকেল করার পরে আমরা মেডিকেলের আগে কোনো টাকা নিই না, আপনারা জানেন। মেডিকেল ফিট হওয়ার পরে আমরা পাসপোর্ট জমা নিব, তখন থেকে আমরা অনলাইনের কাজ করব। প্রচুর কাজ আমার নিয়ন্ত্রণের ভিতরে আছে। আমি মালয়েশিয়াতে 2 থেকে 3 হাজার কাজ অলরেডি ফাইনাল করছি। আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকবেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে কানেক্টেড থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে এবার মালয়েশিয়া কলিংয়ে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন বাসার মানুষকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।